কিরে মন্টু, নবীনের বাড়ির সামনে এত লোকজন কেন? আমি তো কিছুই জানি না কি হয়েছে। চল তো গিয়ে দেখি কি হয়েছে। এরপর তারা দুজন এগিয়ে যায় নবীনের বাড়ির দিকে। গিয়ে তারা দেখল সবার সামনে পড়ে আছে নবীনের দেহ। তার বউ কেঁদে চলেছে অনবরত। নবীনের এই অবস্থা কিভাবে হয়েছে তা কেউ জানে না। আহারে, কম বয়সে মেয়েটা বিধবা হয়ে গেল। উপরওয়ালার একই বিচার। কাঁদিস না রে মা, কাঁদিস না। আর কিছু তো করার নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে, সে তো আর ফিরে আসবে না। কারোর কথা যেন মামুনির কানে লাগছে না। তার চোখ থেকে জল পড়ে চলেছে অনবরত। মামুনি ভাবতে পারেনি যে তার সাথে এমন একটা অঘটন ঘটবে। তার জীবনে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মাঝখানে রয়েছে নরেনের চায়ের দোকান। সন্ধে হতেই সবাই এসে হাজির হয় নরেনের চায়ের দোকানে। গ্রামের সব লোকেদের গল্প গুজব করাই একটাই ঠিকানা, নরেনের চায়ের দোকান। দোকানে কাকা ও মন্টু বসে আছে। এরা সব সময় নরেনের দোকানে চা খেতে আসে। কিরে নরেন, শুনেছিস কাল রাতের সেই জঙ্গলের ঘটনা? না কাকা, আমি তো কিছুই জানি না এই সব ব্যাপারে। সেই জঙ্গলে নবীনের ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায়। তার দেহটা সবাই দেখে কান্নায় ভেঙে পড়ে। এই এমন হতে থাকলে জঙ্গলে আর কেউ যাতায়াত করবে না। ওই জঙ্গল দিয়ে না যাতায়াত করলে এই ব্যবসা বাণিজ্য যে বন্ধ হয়ে যাবে। নরেন, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু আর যে আমাদের কোনো উপায় নেই। আমাদের দু হাত পা যে বাঁধা, আমরা কিছুই করতে পারবো না। এই প্রেত শক্তির কাছে আমরা যে তুচ্ছ। কোনো না কোনো একটা উপায় তো বার করতে হবে, না হলে যে আমাদের অকালে প্রাণটা দিতে হবে। এখন এই সব কথা ছাড়তো নরেন, পরে একবার ভেবে দেখবো। এখন তুই কাপ চা দে তো। এখনই দেবো কাকা। কিছুক্ষণ পর সবাইকে চা দিল নরেন। চা খেতে লাগলো কাকা ও মন্টু। এই চাটা খুব সুন্দর হয়েছে রে নরেন। তোর হাতে জাদু আছে রে, জাদু। সেই জন্য সকাল সন্ধে ছুটে আসি এই চা খেতে, তাও আবার এই বয়সে। কাকা, তুমি যে কি বলো না, আমার মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। না রে নরেন, এই বয়সে আমি কি আর মিথ্যে কথা বলতে পারি? বললে আমার যে নরকে ওঠাই হবে না। চা শেষ করার পর ওরা দুজন চলে যায় ওখান থেকে। বুঝলি মন্টু, কিভাবে এই গ্রামের মানুষগুলোকে রক্ষা করব এই প্রেত শক্তির হাত থেকে? কাকা, আমি একটা কথা বলবো। দেরি না করে বলে ফেলতো। আমি যতদূর জানি গ্রামের পিছনের জঙ্গলে একটা প্রাচীন গুহা আছে, যেখানে এক তান্ত্রিক থাকে। সেই তান্ত্রিক সব সমস্যার সমাধান করে। তুই এই কথাগুলো আমাকে আগে বললি না কেন? তাহলে এই নিরীহ মানুষগুলো যে আর প্রাণ হারাতো না। কাকা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। যাক, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। কিন্তু প্রাণ হারা মানুষগুলোকে আমি তো আর জীবিত করতে পারবো না। আজ অনেক রাত হয়ে গেছে রে মন্টু। কাল আমরা গ্রামের পেছনে সেই প্রাচীন গুহাতে যাব। কেউ যেন না জানতেও না পারে। কাকা ও মন্টু গ্রামের পেছনের জঙ্গলের দিকে যায়। কিছুটা দূর যেতেই তারা দেখল সামনে একটা মস্ত বড় গুহা। তারা সেদিকেই এগিয়ে গেল। ওরা দুজন প্রবেশ করলো গুহার ভেতর।
তারা গিয়ে দেখলো এক তান্ত্রিক ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। তারা আর কোনো আওয়াজ করলো না, কারণ তারা জানতো ধ্যানমগ্ন অবস্থায় কাউকে ডাকতে নেই। কিছুক্ষণ পর সেই তান্ত্রিক বলে ওঠে, তোরা এখানে কিছু কি হয়েছে? হয়েছে বলতে আমরা খুব বিপদে আছি বাবা, তোমার সাহায্য লাগবে। আমি দেখছি যে তোদের মুখে যেন একটা ভয়ের ছাপ। কি হয়েছে, কি বল আমায়। গ্রামের উত্তরের জঙ্গলে যে জীবন্ত তাল গাছটা আছে, আমি তার কথাই বলছি বাবা। রাত হলে সে জীবিত হয়ে ওঠে, তারপর সে নিরীহ মানুষদের প্রাণ নিয়ে নেয়। যদি কেউ রাতের বেলা ওই তাল গাছের গোড়ায় যায় বা পারাপার করে, তার প্রাণটা কেড়ে নেয় সেই জীবন্ত তাল গাছ। তোরা আমার কাছে এসেছিস মানে আর কোনো চিন্তা নেই। আমি কথা দিচ্ছি এই সমস্যার সমাধান আমিই করব, তোদের কোনো ভয় নেই। এবার তোরা আমার কথা মন দিয়ে শোন। ওরা আর কোনো কথার উত্তর দিল না, তান্ত্রিকের কথা মন দিয়ে শুনতে লাগলো। রাতে তোরা ওই গাছতলায় যাবি, তারপর তোদেরকে দেখে ওই গাছের জীবন্ত প্রেত বেরিয়ে আসবে। তারপর আমি যা করার করব। কিন্তু বাবা, এমন কাজ করলে আমাদের প্রাণটা যে আর থাকবে না। চিন্তা করিস না, আমি তো আছি, কোনো ভয় নেই। আচ্ছা বাবা, আপনি যেমনটা বলেছেন আমরা তেমনটাই করব। তাহলে আমরা এখন আসি বাবা। কিন্তু একটা কথা মনে রাখিস, যাই হয়ে যাক না কেন পিছনে ফিরে তাকাবি না। ওরা দুজন যেতে লাগলো সেই জীবন্ত তাল গাছের দিকে। যাওয়ার পথে চারিদিক থেকে শিয়াল ও পেঁচার ডাক হালকা মৃদু হাওয়ায় ভেসে আসছে। তাদের মুখে যেন একটা ভয়ের ছাপ, তাও তারা এগিয়ে যায় সেই গাছতলার দিকে। কিছু দূর যেতেই তারা পৌঁছায় সেই গাছের কাছে। তাদের দিকে তাকানোর কোনো অবস্থাই ছিল না। ভয়ে তারা কাঁপতে লাগলো, কারণ তারা কোনোদিন এদিকে আসেনি। সেই সময় হঠাৎ তাদের পেছনে দাঁড়িয়ে সেই তাল গাছের জীবন্ত প্রেত। প্রেত আসতেই তাদের গা যেন শিউরে ওঠে। তাদের কথা বলার মতো কোনো পরিস্থিতিই ছিল না। হঠাৎ কাকার মনে পড়ে যায় সেই তান্ত্রিকের দেওয়া কথা। কিন্তু একটা কথা মনে রাখিস, যাই হয়ে যাক না কেন পিছনে ফিরে তাকাবি না। যাই হয়ে যাক না কেন পিছনে তাকাবি না মন্টু। কিন্তু মন্টু কাকার কথা শুনল না। ভয়ে মন্টু পিছনে ঘুরে তাকায়। মন্টু পেছনে তাকাতেই প্রেতরা তার গলাটা টিপে ধরে ওপরের দিকে চাকিয়ে ধরে। মন্টু ছটফট করতে থাকে, কিন্তু সে আনপ্রাণ চেষ্টা করে সেই প্রেতরার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মন্টু হেরে যায় সেই প্রেত শক্তির কাছে। তখনই সেখানে তান্ত্রিক এসে পৌঁছায়। তারপর তান্ত্রিক মন্ত্রের দ্বারা একটা মন্ত্রভূত লাল রেখা তৈরি করে দেয় প্রেতরার চারিদিকে। সেই রেখা থেকে বেরোনো প্রায় অসম্ভব। প্রেতরা চিৎকার করতে প্রেতরা যেন ভেতর থেকে জ্বলতে থাকে। এক সময় এসে প্রেতরা নিস্তব্ধ হয়ে যায়। অবশেষে প্রাণ ফিরে পায় মন্টু। তার সাথে সাথে গোটা গ্রাম প্রেত মুক্ত। আর কোনোদিন কোনো লোক প্রাণ হারাবে না এই গ্রামে। গল্পটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিও। আর এমন গল্প দেখতে হলে আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।